বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আমাদের শাবিপ্রবি এবং সিলেটের সমন্বয়ে আন্দোলন শুরু হয়েছিল ৩রা জুলাই। আমাদের আন্দোলনের প্রথম কর্মসূচি ছিল বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি। তো সেই দিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সাথে সিলেটের অন্যান্য বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীরা যোগ দেয়। আন্দোলনটা শুরু করছিলাম মূলত কোটা ইস্যু নিয়ে। পরবর্তীতে যখন বৈধ প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা আমাদের শিক্ষার্থীদেরকে রাজাকার ট্যাগ দেয়, তখন আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসের মধ্যে মিছিল বেরোয়, তুমি কে আমি কে রাজাকার রাজাকার, এই স্লোগানে সারা দেশ যখন মুখরিত হয়, তখন আমরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আমরা কয়েকজন শিক্ষার্থী চিন্তা করলাম না আমাদের সাস্টের মধ্যেও এই কর্মসূচিটা দেওয়া দরকার। তখন আমি এবং আমাদের যে বাকি সমন্বয়করা আছে তাদের সাথে কথা বলে আমি আমাদের ফেসবুক যে গ্রুপগুলো আছে, আমাদের ভার্সিটির বিভিন্ন গ্রুপ আছে, এই গ্রুপগুলোতে বলি যেহেতু আমাদেরকে প্রধানমন্ত্রী রাজাকারের মতন একটা ট্যাগ দিতে পারে, আমরা এটার বিরুদ্ধে একটা মিছিল করা দরকার। ৩ তারিখ থেকে যে 14 তারিখ পর্যন্ত যে কর্মসূচিগুলো ছিল তার মধ্যে রয়েছে আমরা কমপ্লিট শাটডাউন করেছি, বাংলা ব্লকেট করেছি। পুলিশের জায়গাগুলো থেকে আমাদের যে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের রুদ্র চত্বর আমরা ঘোষণা করেছি আমাদের শহীদ রুদ্র সেনের নামকরণ করে। সেইখানে পুলিশ আমাদেরকে লাঠি চার্জ করে, আমাদের আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছিল তাদেরকে বিভিন্নভাবে মামলার ভয় দেখানো হচ্ছিল, আমাদেরকে উঠিয়ে নেওয়া দেওয়া হবে, আমাদেরকে দেশে থাকতে দেওয়া হবে না। আমাদের গ্রামের যে বাড়ি আছে সেখানে ছাত্রলীগ এবং যুবলীগের গুন্ডা ফান্ডারদেরকে দিয়ে আমাদের বাসায় ভয়ভীতি দেখানো হচ্ছিল এবং বলা হচ্ছিল যে আমাদের ঘরবাড়িতে আগুন দিয়ে দিবে, মা বাবাকে মেরে ফেলবে আমাদেরকে যদি টিভিতে বা ফ্রন্টলাইনে কখনো আন্দোলনে দেখা যায়। তো এরকম একটা ভীতিকর অবস্থার মধ্যে আমরা ছিলাম। 16 তারিখ বড় ধরনের একটা আমরা সমাবেশ ঘোষণা করি, যেখানে আমরা দেখছি যে সিলেট সহ আশেপাশের এরিয়া থেকে সবাই আইসা জড়ো হয়। প্রায় এই দিন প্রায় 5 থেকে 6 হাজার শিক্ষার্থী, স্থানীয় সহ শিক্ষার্থীরা আমাদের সাস্টে আসে। 17 তারিখ আমরা আবার কর্মসূচি দিলাম, হল থেকে আমরা সন্ত্রাসী মুক্ত করব। তখন 17 তারিখ আমরা যখন ডাকি সাস্ট ক্যাম্পাসে বেলা 1টার সময় আমরা একটা প্রোগ্রাম ডাকি, সেই প্রোগ্রামে দেখা যায় যে প্রায় 5 থেকে 6 হাজার শিক্ষার্থী সিলেট থেকে চলে আসছে, বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি সহ স্কুল কলেজের সবাই চলে আসছে। তখন আমরা সবার সহায়তায় আমরা হলকে ছাত্রলীগ মুক্ত করি। আমরা সেই দিন হল থেকে প্রায় 2টা শর্টগান, তারপর ছুরি, সাফাতি এবং লাঠি সুটা সহ অনেক কিছু আমরা উদ্ধার করি। 14 তারিখ রাতে যখন খুনি হাসিনা সে যখন পুরো বাংলাদেশের শিক্ষার্থী সমাজকে রাজাকার বলে ট্যাগ দেয়, তখন শাবিপ্রবির শিক্ষার্থীরা কিন্তু রাতের বেলায় একটি প্রতিবাদ মিছিল নিয়ে বের হয়। প্রত্যেকটি হল থেকে, মেয়েদের হল থেকে প্রথম মিছিলটি শুরু হয়। মিছিলটি শুরু হয়ে গোলচত্বর আসে এবং প্রত্যেকটি ছেলেদের হলে পরিদর্শন করে মিছিলটি বড় হতে থাকে। তো সেই মিছিলে কিন্তু বিক্ষোভ মিছিলে যে রাজাকার তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগান বলে যখন শাবিপ্রবির ছেলে এবং মেয়ে হলের প্রত্যেকটা শিক্ষার্থী বের হয়ে এসেছিল, তখন
সন্ত্রাসী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ তারা আমাদের এই মিছিলের উপর তারা হামলা করে এবং তাৎক্ষণিকভাবে সেখানে বাংলাদেশের প্রথম ছাত্রলীগের হামলায় আহত হয় আমাদের শাবিপ্রবির 3 জন শিক্ষার্থী। তখন আমি এবং আমাদের আসাদুল্লাহ গালিব এবং দেলোয়ার হোসেন শিশির আমরা 3 জন আহত হই। আহত হওয়ার পরেও আমাদের ছেলে হলের মধ্যে যাই এবং ওইখান থেকে আমাদের অনেক ছেলেদেরকে বের করে নিয়ে আসি এবং তারপর আমরা 3 জন হসপিটালে উসমানী মেডিকেল কলেজে গিয়ে ভর্তি হই। ওইখানের মধ্যে দেখা গেছে রাত্রে 3টার দিকে ছাত্রলীগ আবার আমাদেরকে হসপিটালের মধ্যে আক্রমণ করছে। 17 তারিখ আবু সাইদ হত্যা হলো। তারপর দেখা গেছে যে সিলেটের মধ্যে আন্দোলনটা ছড়াই গেছে। আমরা যে কর্মসূচি দিয়েছিলাম সেই কর্মসূচি অনুযায়ী আমাদের যে 4টা জেলা সিলেট বিভাগের, এই 4টা জেলা আমাদের সাথে তাল মিলেই আন্দোলন করে। 18 তারিখ থেকে আমাদের সাস্ট ক্যাম্পাসে শিক্ষার্থী সবাইকে বের করে দিয়ে পুলিশ অবস্থান করছে এবং আমাদের শিক্ষার্থীদেরকে সাস্ট ক্যাম্পাসে থেকে পুলিশ এবং হল প্রশাসন এবং ভার্সিটি প্রশাসন আমাদেরকে বের করে দেয়। আমাদের 1 ঘন্টার নোটিশে আমাদের হলের সকল সাধারণ শিক্ষার্থীদেরকে বের করে দেয়। তারপর আবার 18 তারিখের একটা ঘটনা হচ্ছে, 18 তারিখ আমাদের এই সাংবাদিক, সিলেটের সাংবাদিক আবু তুরাব, তাকে পুলিশ ওপেন বন্দর বাজার গুলি করে এবং সে এইখানের মধ্যে ওই দিন রাতে সে মারা যায়। প্রায় তার শরীরে 98টা স্প্লিন্টার বিদ্ধ হয়। সাংবাদিক আবু তুরাব মারা যাওয়ার পরে সিলেটের মানুষ আরও ক্ষেপে যায়, কারণ তাদের একজন নিরীহ সাংবাদিককে পুলিশ হত্যা করছে। 2 আগস্ট থেকে আমরা ট্রাই করছি ক্যাম্পাস থেকে, কারণ আমাদেরকে ক্যাম্পাসের ভেতর তো আর ঢোকার অবস্থা নেই। ইভেন আমাদেরকে যে ভার্সিটি গেটে একত্রিত হওয়ার যে আমাদের সুযোগ, সেই সুযোগটা আমাদেরকে হতে দিচ্ছে না। মদিনা মার্কেট পয়েন্ট, আখালিয়া পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্টে সিএনজি থেকে নামিয়ে চেক করা হচ্ছে, কাউকে যেন জড়ো হইতে না দেওয়া যায়, আটকিয়ে রাখা হচ্ছে বিভিন্ন জায়গায় স্টুডেন্টদেরকে। তো এই জায়গা থেকে আমরা ঠিক করলাম 2 তারিখ থেকে যে আমরা আস্তে আস্তে শহরের দিকে মুভ করব। 2 তারিখ আমরা যেতে পারি না, ওই দিন হচ্ছে গিয়ে পেছন থেকে আমাদের উপর হামলা করা হয় মিরের ময়দান পয়েন্টে। 3 তারিখ আমরা ঠিক করি যে আমরা ওইখানেই মিলিত হব সবাই, আমরা আর এদিক থেকে যাওয়া শুরু করব না, ডিরেক্ট চৌহাট্টা পয়েন্টে মিট করব। তো ওই দিন হচ্ছে আমরা সিলেটের খুবই অদ্ভুত সুন্দর কিছু দৃশ্য দেখি, যে একটা ছাত্রের আন্দোলন কিভাবে জনতার আন্দোলন হয়ে যায়, কিভাবে এটা গণ অভ্যুত্থানের রূপ নেয়, ওই জিনিসটা ওই দিন আমরা চোখের সামনে দেখি আর কি। এবং আমরা যেটা সাধারণত ভাবি, যেহেতু আমি নিজেও সিলেটি, আমার ঘরে কিছু আসছে না মানে দুনিয়ার ঘরে কিছু আসছে না, কিন্তু ওই দিন আমরা রিয়েলাইজ করি না, মানুষ এটা বোঝা শুরু করছে যে জায়গায় একটা ছাত্রের গায়ে হাত দেওয়া হয়েছে মানে আমার সন্তানের গায়ে হাত দেওয়া হয়েছে। এবং এই জিনিসটা তারা এমনভাবে রিয়েলাইজ করলো, আমরা দেখলাম তারা দোকানে শাটার লাগালো, কিন্তু তারা দল বেঁধে সবাই এসে ছাত্র জনতার মাঝে মিশে গেল। ওইখানে আন্টিরা ছিলেন, আঙ্কেলরা ছিলেন, যারা তাদের পিচ্ছি পিচ্ছি বাচ্চা কাচ্চাদের নিয়ে আসছিলেন। তো আমরা মেয়েরা হচ্ছে দেখলাম যে একটা বড় ক্রাউড আছে যেটা একদম চৌহাট্টা পয়েন্ট জুড়ে হচ্ছে। তো অনেক মেয়েরা আমরা সেখানে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করছি না, বা যদি পুলিশি অ্যাটাক হয় আমরা দৌড়াবো কীভাবে। তো ওই সময় আমরা কয়েকজন ক্যাম্পাসের আমরা ভাবলাম যে না, আমরা স্লোগান দিব। ছেলেরা ওইদিকে স্লোগান দিচ্ছে, একটা বড় অংশ ওইদিকে, তাহলে আমরা মেয়েরা যারা এইদিকে ছড়াই ছিটায় আছি আমরা একসাথে হয়ে স্লোগান দেওয়া শুরু করবো। এবং ওই জায়গায় দাঁড়ায় আমরা ওই দিন স্লোগান দেই যে 1 2 3 4 হাসিনা তুই স্বৈরাচার, তারপর মুদির পোষা হাসিনা তোমায় ভালোবাসি না। তো ওই টাইমটাতে আমরা দেখতে পাই যে মানুষজন যারা তাদের দোকানের শাটারটা লাগাই আসছিল, তারা তাদের দোকানের শাটার খুলে আমাদের জন্য জুস নিয়ে আসতেছে, আমাদের জন্য সিঙ্গারা নিয়ে আসতেছে। হুট করে তুমুল বৃষ্টি নামলো। তো ওই যে বৃষ্টি নামলো, বৃষ্টির সময় মানুষজন তাদের দোকান থেকে পলিথিন নিয়ে আসতেছে যে আপু আপনারা মাথায় দেন, ভাই আপনারা মাথায় দেন, ফোনটা সেভ করেন। এবং 3 তারিখ হচ্ছে গিয়ে আমাদের উপর একদম সন্ধ্যা নামার সময়ই আমাদের উপর টিয়ারশেল নিক্ষেপ করা হয়। এরপরে 4 তারিখ তো যেটা ছিল সারা দেশে আওয়ামী লীগের একটা মরণ কামড় ছিল। 4 তারিখ সকাল 9:30 থেকে আমরা স্টুডেন্টরা কোথাও দাঁড়াতে পারছিলাম না, প্রত্যেকে এক এক জায়গায় গিয়ে দাঁড়াচ্ছিলাম, ওইখানে গোলাগুলি হচ্ছিল, ওইখানে দাঁড় আমদানি ছাত্রলীগ আসতেছিল। আমরা দেখা যাচ্ছিল বিভিন্ন শপিং মলের চিপায় চিপায় লুকাচ্ছিলাম, লুকায় কোনো মতে নেটওয়ার্ক কানেক্ট করে খোঁজ নিচ্ছিলাম যে কোন রোডটা সেফ আছে। 5 তারিখে শাবিপ্রবিতেও বাংলাদেশের অন্যান্য জায়গার তুলনায় একটা ব্যতিক্রমী চিত্র দেখা গেছে। আমাদের বিসির যে বাংলো ছিল সেখানে প্রায় 56 জন পুলিশ আটকে গেছিল। তখন সিলেটের যে একদমই সাধারণ ছাত্র জনতা রয়েছে, তারা বিসির বাংলোতে সেই প্রায় 60 জনের মতো যে পুলিশের কর্মকর্তা এবং পুলিশ সদস্য রয়েছে তাদেরকে একদমই মেরে ফেলার জন্য উদ্যত হয়েছিল। আমাদের বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সাধারণ আমাদের বিশেষ করে প্রবিসি মহোদয় ছিলেন এবং ওনাদের নেতৃত্বেই আমরা একটা কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পাই। জুলাই বিপ্লবে আমাদের শুরুটা হয় 17 তারিখে। প্রথম আমরা সুনামগঞ্জে শুরু করি, সরাসরি যুক্ত হওয়া। আমরা একটা প্রতিবাদ মিছিলে ডাক দিই, সেখানে দেখা যায় যারা নেতৃস্থানীয় ছিলেন বা যারা ডাক দিয়েছিলেন সেখানে ওনারা ডিবি বা বিভিন্ন পুলিশের হুমকির মুখে জায়গায় বা নির্দিষ্ট জায়গায় উপস্থিত হতে পারেন নাই। তারপর হচ্ছে আমরা
বেশ কয়েকজন আমাদের যে ছাত্ররা ছিলেন, আরও নেতৃস্থানীয় কয়েকজন, আমরা একটা জায়গায় বেশ দূরবর্তী জায়গায়, নিজস্ব জায়গা থেকে দূরবর্তী জায়গায় একসাথে হই। একসাথে হওয়ার পরে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা ভেঙে ভেঙে ছোটো ছোটো দলে এক জায়গায় উপস্থিত হব। আমরা মিছিলে পৌঁছতে পারি নাই কারণ আমাদেরকে ডিবি এমনকি ছাত্রলীগ বিভিন্নভাবে হয়রানি করে। ডিবি আমাদের বাসায় বাসায় যায়। আমাদের একজন বড় ভাই প্রায় 3 ঘন্টা পানির ট্যাঙ্কির মধ্যে ছিলেন, উনি বৈষম্যবিরোধী ছাত্র সদস্য সচিব সাকিব, ওরা 17 তারিখের মিছিলটা পরিচালনা করে। আমাদের যে ইস্যুটা ছিল শুধু কোঠানা মেধা, আমরা আসলে এই আন্দোলনে গেছিলাম যাতে মেধাকে মূল্যায়ন করা হয়, কিন্তু উনি এই ছোটো ইস্যুটাকে এত বড় করছেন যে উনি মানুষ মারা শুরু করে দিয়েছেন, উনি বিনা বিচারে মানে গণহত্যা শুরু করেছেন। আমাদের আসলে দেয়ালে পিঠ ঠেকে গেছিলো, কারণ এই ফ্যাসিস্ট সরকার এমন একটা পর্যায়ে আমাদেরকে নিয়ে গেছিলো যেখান থেকে হয়তো বা মুক্তি ছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না। 3 তারিখ আমরা জাদুঘরে, সেখানে আমরা সবাই উপস্থিত ছিলাম না, 4 থেকে 500 লোক ছিল আমরা। সেখান থেকে আমরা বিক্ষোভ মিছিল করি এবং আমাদের পয়েন্ট গিয়ে শেষ করি। 4 তারিখ যেদিন আমরা আবার সবাই একত্রিত হব, তখন আমরা আমাদের 5-7 জন বন্ধু এবং কয়েকজন মেয়ে আমাদের ফুলকলির সামনে আমরা শুধু জড়ো হয়েছিলাম। এমন অবস্থায় ছাত্রলীগের একজন এসে বললো, তোমরা এখান থেকে চলে যাও। তো আমরা বললাম আমরা যাব না। এই বলে ওরা আমাদেরকে জয় বাংলা বলে আমাদেরকে ধাওয়া করলো। তো আমরা তাদের ধাওয়াকে অল্প ছিলাম মানুষ, পালিয়ে গেলাম, একটা বাসায় গাছে নিলাম। 30 মিনিট পর খানিক বিক্ষোভ মিছিল আমাদের ছাত্র ভাইয়েরা আবার তারা নিয়ে আসলো। আমরা আবার এগোতে ছিলাম ট্রাফিক পয়েন্টের দিকে। ওই সময় ছাত্রলীগের কিছু সন্ত্রাসীরা আমাদের দিকে ককটেল ছুঁড়েছিল। ওদের হাতে ছিল রামদা এবং ধারালো অস্ত্র। পিছন দিকে আমাদেরকে পুলিশে অ্যাটাক করছে। প্রথম গুলিটা আমার বুকে মারছে, এটা দৌড়ের মধ্যে পড়ে নাই। দ্বিতীয় গুলিটা সরাসরি আমার পায়ে পড়ছে। তারপরে আমাকে অসংখ্য বন্দুক দিয়ে বাড়ি মানে অসংখ্য মাইর মারছে। মারার পরে পুলিশেও মারছে, পুলিশ ডিবি সবাই মিললে আমাকে মারছে। 4 তারিখে 2টার সময় অ্যারেস্ট হয়েছি। অ্যারেস্ট হওয়ার পরে যখন আমি আটতেই পারতেছি না, তখন পুলিশে আমাকে 2 সাইডে ধরছে। ধরার পরে ওয়াশা নিতেছে, আমাকে হাঁটাই নিতেছে। নাহলে বলছে যে ওই মাদার চুদে গুলি কইরা দে, এটা মাইরা ফাল্লা। এইভাবে কথা বলার পরে আমাকে 2টার দিকে টানায় নিছে। নেওয়ার পরে আমি মানে রক্তে আস্তা টানা বইরা গেছি, কিন্তু আমাকে হসপিটাল নেয় না। হাবিব একজন দারোগা আসলো, ও আমার আবার পেটের মধ্যে বন্দুক ধরছে। বন্দুক ধরে হয় মাদার চুদ অনেক তোর এইখানেই মাইরা ফেলাই দেবো, এটা আমাদের অর্ডার আছে। আদালতের রায়ের পরবর্তী সময়ে আমরা প্রথমে 10 জন বৃন্দাবন কলেজের এই ক্যাম্পাস থেকে আমরা আন্দোলন শুরু করি। পরবর্তীতে আমরা 15 জুলাই আমাদের শিক্ষার্থীরা যারা ছিলাম, আমরা সন্ধ্যার দিকে আমরা বসি, রাত 8টায় বসার পর আমরা সিদ্ধান্ত নিই যে আমরা আগামী 16 তারিখ শায়েস্তাগঞ্জ উপজেলায় নতুন ব্রিজ নামক জায়গায় বিকাল 3টার সময় আমরা ওই জায়গাতে উপস্থিত নিই। গিয়ে দেখি যে আমাদের প্রশাসন এই জায়গাতে অবস্থান দিয়েছিল। তারপর আমরা প্রশাসনের সাথে কথা বলে আমরা ওই দিন মাত্র 1 ঘন্টা আমাদের কর্মসূচি পালন করেছি। হবিগঞ্জ জেলায় যত শিক্ষা প্রতিষ্ঠান ছিল, বৃন্দাবন কলেজ, বিশেষ করে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জ জুনিয়র স্কুল অ্যান্ড কলেজ, জেকে অ্যান্ড স্কুল অ্যান্ড কলেজ, যত শিক্ষা প্রতিষ্ঠান আছে আমরা সকল শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করি এবং আমরা সকল শিক্ষা প্রতিষ্ঠানের নামে আমরা আমাদের কর্মসূচি 18 জুলাই ঘোষণা করি। এবং হবিগঞ্জের ইতিহাসে সেই দিন 18 জুলাই সর্বোচ্চ মানুষ হয়েছিল। পরবর্তী সময়ে ইন্টারনেট চালু হলো, ওয়াইফাইয়ের মাধ্যমে যখন আমরা আবার মোটামুটি একটা ইন্টারনেট চলে এরকম, তখন 29 জুলাই আমরা সিদ্ধান্ত নিই যে আমাদের যে কোনো মূল্যে মাঠে নামতে হবে। সকল উপজেলার ছাত্র ভাইদের সমন্বয়ে আমরা একটা গুগল মিট প্রোগ্রাম করি। ওইখানে আমরা সিদ্ধান্ত নিই যে পরবর্তী দিন আমরা আবার শায়েস্তাগঞ্জে 30 জুলাই আমরা আমাদের কর্মসূচি পালন করব। আমাদেরকে অনেক হুমকি দুমকি আসতেছিল যে আমাদেরকে যে কোনো মূল্যে মেরে ফেলা হবে, তুলে নেওয়া হবে এবং আমাদের নামে প্রায় 5-7টা মামলা হয়ে গিয়েছিল। 3 তারিখে নাহিদ ভাই 1 দফা ঘোষণা করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে আমরা 4 তারিখ এই বৃন্দাবন কলেজ ক্যাম্পাসের এই গেটের সামনে আবার আমরা ঘোষণা করি 1 দফা দাবিতে। 1 দফা ঘোষণা হওয়ার পর তখন আমরা মোটামুটি আশাবাদী ছিলাম যে এইখানে সরকার পতন হবে ইনশাল্লাহ। জেলাভিত্তিক যে আন্দোলনগুলো হচ্ছিল আমরা তখনই অনুধাবন করতে পারছিলাম যে সবচেয়ে বেশি ছাত্ররা আন্দোলন করছে হবিগঞ্জ জেলায়। এইখানে প্রচুর পরিমাণ মারামারি হয়েছে। 18 জুলাই পরে যে আন্দোলনগুলো হয়েছিল এটা শুধুমাত্র জেলাভিত্তিক থাকে নাই, যে জেলা শহরে আন্দোলন হয়েছিল। তখন আমাদের লাখাই, নবীগঞ্জ, বানিয়াচং সবগুলো উপজেলায় বড় বড় মিছিল হইতেছিল, বড় বড় প্রটেস্ট হইতেছিল। 16 জুলাই পর এবং 5 আগস্টের আগে একটা সিঙ্গেল রাতও আমরা এখানে শহরে আমাদের বাসায় থাকতে পারি নাই। আমাদের কখনো সিলেট গিয়ে থাকা লাগছে, কখনো নবীগঞ্জ, কখনো মাধবপুর, এইভাবেই মানে আমরা রাতে যেতাম, সকালে আবার ঘুম থেকে উঠে এসে আন্দোলন করতাম। লং মার্চ একদিন এগিয়ে আনা হলো, যে 6 তারিখের বদলে 5 তারিখ আনা হইলো। তো আমরা ফজর পর সিদ্ধান্ত নিলাম যে আমরা যাব
ঢাকাতে যাবো, যেভাবেই হোক আমরা এই ঐতিহাসিক সময় সাক্ষী হব। ফজর পর আমাদের যাত্রা শুরু করলাম, বাট কোনো গাড়ি ঘোড়া ছিল না। ওইখানে বিভিন্ন পিক আপ ভ্যান, টমটম, সিএনজি, বাস ভেঙে ভেঙে আমরা যখন উত্তরাতে গিয়ে পৌঁছলাম তখন আমরা গ্রেফতার হই। মৌলভীবাজার সরকারি কলেজ প্রাঙ্গণে আমরা প্রথম 10ই জুলাই কোটা সংস্কার আন্দোলনের ভিত্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারের কর্মসূচি হয়। তারপর 13 জুলাই এবং তৃতীয়বারের মতো 16 জুলাই আন্দোলন হয় এবং এই কলেজ ক্যাম্পাসেই আমাদের উপরে প্রথম হামলা হয়, ছাত্রলীগ হামলা করে। তারপর আমাদের উপর একই দিনে সমমোহনা চত্বরে আবারও হামলা হয়। তারপর 17 জুলাই যখন আমরা সন্ধ্যাবেলা মিছিল বের করি, ওই সন্ধ্যার মিছিলেও আমাদের উপরে হামলা হয়। 18 জুলাইয়ে আমাদের উপর আবার সাকুরা মার্কেট এরিয়া হামলা হয়। মূলত ওই দিন থেকেই আন্দোলন মোড় ঘুরে যায় পুরো বাংলাদেশের মতো এখানেও। সর্বশেষ 4 আগস্ট এটা মৌলভীবাজারের ইতিহাসে বলা যায় সবচেয়ে বড় যে আন্দোলন হয়েছে। আমাদের প্রায় 10,000 জনসমাগম হয়েছে আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারে, এবং সেখানে আওয়ামী লীগ তাদের সহযোগী সংগঠনের সর্বস্তরের এই নেতাকর্মী যারা সন্ত্রাসী কায়দায় সাধারণ শিক্ষার্থীদের উপর নির্মমভাবে হামলা করে, এবং আমরা এতটা তাদের নিষ্ঠুর আচরণ সেদিন লক্ষ্য করেছি যে একজন মানুষ যেভাবে আরেকজন মানুষের উপর এতটা নির্মম হতে পারে না, এতটা নির্মমভাবে তারা সাধারণ শিক্ষার্থীদের উপর তারা অস্ত্র নিয়ে হামলা করেছে। আমি দেখলাম যে এখানে আন্দোলনে যাওয়া মানেই মৃত্যু। আমরা যখন আমাদের মৌলভীবাজার সরকারি কলেজের প্রধান ফটকের সামনে আসি, গেইটের সামনে আসি, আমাদেরকে সবাই বলতেছে তোমরা যাইও না, সেখানে তাদের হাতে অস্ত্র আছে, পুলিশ আছে, তোমরা গেলে তো মরবা, তোমরা যাইও না। যখনই আমরা সাকুরা মার্কেটে যাই তখনই আমাদেরকে 3-4টা পুলিশের গাড়ি তারা আমাদেরকে আটক করে। পুলিশ আমাদেরকে আটকাইতে পারে নাই। বসা অবস্থায় পুলিশ আমাদেরকে মারধর শুরু করে। আমরা যখন প্রতিবাদ করতে যাচ্ছি, শিশির যখন প্রতিবাদ করতে যাচ্ছে, মঞ্জুর বা আরও যারা আছে, আমরা যখন প্রতিবাদ করতে যাচ্ছি তখন কুত্তার বাচ্চা বলে গালি দিচ্ছে, তোদের হাতে লাঠি কেন, এটা বলেই ছাত্রলীগকে কল দে। মৌলভীবাজারের ওসি তখন ছাত্রলীগকে কল দিল। আমার এখনও কানে বাজে ওদেরকে ডাক দে, এদের সাথে ভালো ব্যবহার করলে হবে না। আমার এখনও চোখে ভাসে সে ওই যে পৌর মার্কেটের সামনে থেকে এসেই তার গাড়ি হিরো টাইপের পোজ নিয়ে এসে দরজা খুলে তার হাতে এত বড় রামদা নিয়েই শুয়োরের বাচ্চাদেরকে বলেই সে আমাদের দিকে তেড়ে আসে। তারা জয় বাংলা বলে চিৎকার করে এসেই বড় বড় লাঠিসুটা নিয়ে আমাদের ভাই বন্ধুর উপরে হামলে পড়ে। তখন দেখলাম যে রিয়া চক্রবর্তী সে দাঁড়িয়েছিল, তাকে পিছনে একটা বাড়ি মারে, আমি বলতে পারতেছি না কোথায় বাড়িটা মারছে, সে হাতটা এভাবে কাঁপতেছিল। আমাকে তারা মারধর করে কিল ঘুষি লাথি মেরে, পেটের মধ্যে লাথি মেরে আমাকে তারা একরকম তুলে নিয়ে যায়। আমি গাড়িতে উঠতে চাইছিলাম না, আরেকটা বোন লাবণী তার নাম, সে আমাকে বাঁচানোর জন্য পুলিশের গাড়ি পর্যন্ত আসছে। তখন ছাত্রলীগের ছেলেরা পুলিশের গাড়ির পিছনে ধাওয়া করে আসতেছিল আমাকে মারার জন্য। বিশ্বম্ভরপুর উপজেলার যে দক্ষিণ বাদাঘাট ইউনিয়ন রয়েছে, সেই ইউনিয়নে আমরা সামগ্রিকভাবে 1 থেকে 200 জন ছাত্র মিলে তুমি কে আমি কে কোটা না মেধা এই স্লোগানে আমরা শুক্তরকলা বাজার অর্থাৎ দক্ষিণ বাদাঘাট ইউনিয়নে যখন আমরা সন্ধ্যার দিকে এটা শুরু করি, তখন ফেসিস্টের যে ছাত্রলীগের যে এই বিশ্বম্ভরপুর উপজেলার সাধারণ সম্পাদক রয়েছে কামরুজ্জামান কামরুল, তিনি কি করে আমাদের সেই মিছিলের মধ্যে সে তার গাড়িকে ঢুকিয়ে দেয়, এবং যখন এই আন্দোলনটা শেষ করে কোনোভাবেই না বাড়িতে পৌঁছালাম, 5 মিনিটের ব্যবধানে অর্থাৎ বাড়িতে ঢুকা এবং পুলিশ যাওয়া প্রায় 20 জন পুলিশ আমাদের বাসায় গেছে। আমার ভাই খুলনায় শহীদ হয়েছে, আমার ভাই ঢাকায় শহীদ হয়েছে। অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। 4 তারিখ যখন সারা বাংলাদেশে এক দফার দাবিতে ডাক দেওয়া হয়, আমরা সকলে সব কিছু বলে আমরা একত্রিত হয়ে কলেজে তখন আমরা আন্দোলন করতে আসি, তখন আওয়ামী লীগ এবং ছাত্রলীগ এবং যুবলীগের সকলেই আমাদেরকে বাধাগ্রস্ত করে, এবং কি বিশ্বম্ভরপুর উপজেলাতে সবচাইতে বড় আন্দোলন আমরা করি। 5 তারিখ যখন 1টার দিকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে শেখ হাসিনা পালাইতে পারে, তখন আরেকটা খবর পাই যে আমাদের লক্ষ লক্ষ মানুষ গণভবনের দিকে লং মার্চে যাচ্ছে। তখন আমরা মোটামুটি শিওর হয়েছিলাম শেখ হাসিনা হয়তো পদত্যাগ করবে, আর শেখ হাসিনা যে ভেগে যাবে, দেশ ছেড়ে পালাবে, আমরা তখন আন্দাজ করি নাই। দিগন্ত বর্মন ডিগ্রি কলেজ থেকে বিশ্বম্ভরপুর দিকে আসছিলাম মিছিল নিয়ে। তো আমরা মিছিল নিয়ে থানার সামনে যখন আসি, বিশ্বম্ভরপুর থানার সামনে, তখন পুলিশ এই বিশ্বম্ভরপুর থানার উপরে ছাদের থেকে পুলিশ আমাদের উপরে গুলি চালায়। আমি আমার হাতে একটা গুলি খাই। আমি যখন 4 তারিখে আন্দোলন শুনছি, তখন আমার ছেলে কলেজে লেখাপড়া করে, তখন আমার ছেলে ফেলেও আইছে, তখন আমিও আইছি বলে আমার ছেলে বাঁচতে চাইলে তো আমি একটা ছেলে আমি বাচ্চা থাকতে হইব, তখন আমি আন্দোলনে যোগ দিছি আমার ছেলে লইয়া। আগস্টের 3 তারিখ আমি বাসা থেকে বের হয়েছিলাম মেবি 1টার দিকে, দেন তো সেখানেই ছিলাম মেবি 3টার দিকে অফ হয়ে যেতেছিল, দেন এই 4টার দিকে আমি গুলি খাইছি, ছোট ছোট প্যালেটস এখান থেকে এতটুকু পর্যন্ত।
প্রায় 300টা ছিটাগুল্লি আমার গায়ে লাগে অ্যান্ড এখন পর্যন্ত আছে। অনেকগুলা একসাথে এক জায়গায় পড়ছে অ্যান্ড সফট স্পট, সো ওরা যদি অপারেশন করে দেন দেয়ার উইল বি চান্সেস অফ মি বিং প্যারালাইজড। সাদা হেলমেট পরিহিত যে পুলিশ অফিসারটা ছিল, নাসিমাকে সরাসরি একদম জিরো রেঞ্জ থেকে, যেটা আমরা বলি একদম নিরস্ত্র একজন মেয়ের উপর সে মানে বর্বরতার কতটুকু বর্বর তার মাইন্ড হলে তার থেকে 4-5 কদম সামনে মানে দৌড়াচ্ছে, সে গিয়ে ডিরেক্ট একদম ফায়ার করে দিছে তার শরীরের উপর। তখন এই দৃশ্যটা আমি নিজের চোখে দেখে মানে আমি নিজেকে সামনে রাখতে পারিনি। আমি বেশ কয়েকদিন মানে শুধু এই জিনিসটা আমার চোখে ঘুরছিল, কারণ সেটার আমি কাল সাক্ষী। 4 তারিখে আমি যখন আন্দোলনে যাই, 1টার দিকে আমি আন্দোলনে যাই, যাওয়ার পরে আমরা ওইদিকে না ঢাকা দক্ষিণ ওইদিকে গুলাগুলি হয়ে মানুষ 2 জন মারা যায়। তারপরে আমিও যাই গোলাপগঞ্জ, ইয়া আমার গোসবাইও মারা যায়। তারপরে আমি যাই গিয়া আমার আসর বাদ আমার পায়ে গুলি লাগে। এই মোবাইল ছিল, 2 পা মোবাইল ছিল আমার। এই মোবাইল ফাড়িয়া ওরা ওই পাশে ঢুকে ওই পাশে গিয়া ওই পাশে ঢুকে ওই পাশে বার হয়ে যায়। খার গুলি লিয়া লাগছে পুরা, তা কইতাম পারি না আমি। তো 2 জনও গুলি করছিল, পুলিশ ও আওয়ামী লীগ মিলিয়া গুলি করছে আমার। যখন দেখলাম যে ছাত্রদের উপর হামলা হচ্ছে, দেশের সাধারণ মানুষের উপরে হামলা হচ্ছে, আমরা কিভাবে বসে থাকি? আর যারা আমি অবশ্যই ঠিক আছে, আমি ছাত্র না, আমি 2014 সালে এসএসসি পরীক্ষা দিয়ে পড়া বাদ দিয়ে দিছি, কিন্তু ছাত্র না। কিন্তু বর্তমানে যারা রানিং ছাত্র আছে সবাই আমার ফ্রেন্ড, সবাই আমার বন্ধু বান্ধব, তাদের ডাকে সাড়া দিয়ে আমি নামছি। আমার বিবেকের ধারণা আছে যে অত ছাত্রের উপর গুলি হচ্ছে। তখন ঢাকা দক্ষিণে ওই সময় 7 জন মানুষের উপর গুলি জাগাত মানুষ মারা হয়। তখন ওই সময় উত্তক্ত জনতা গোলাপগঞ্জ পৌর শহরে যখন লাশ নিয়ে চলে আসে, তখন আমরা ওই গোলাপগঞ্জ ছাত্র জনতা যারা ছিলাম তখন সবাই আমরা উত্তপ্ত হয়ে যাই। তখন গোলাপগঞ্জ থানার পুলিশ থানা থেকে বের হয়ে এলোপাতারি গুলি ছুড়ে। তখন আমিও সামনে ছিলাম, ডাইরেক্ট আমার হাতের উপরে দিয়ে এদিকে ঢুকে প্রথমে বাম হাতে পড়ে, বাম হাতে এদিকে ভিতরে ঢুকিয়েছে, এদিকে বাইর হইয়া ডাইরেক্ট এদিকে ঢুকে ডাইরেক্ট সেদ হয়ে বাইরে চলে যায়। পরে ডাক্তাররা ঢাকায় সার্জারির জন্য ঢাকায় পাঠাইছিল। এই জায়গায় হাত 21 দিন এভাবে জয়েন্ট করে রাখা ছিল। মারাত্মক বড় বড় অপারেশন করছে, এগুলা অনেক বড়, এগুলো এরকম রাখা ছিল। এই চামড়াটা এই জায়গায় নিয়ে জয়েন করে দেওয়া হয়েছে, আর এই জায়গায় ভিতরের চামড়াটা এই পায়ের ওই সাইড থেকে নেওয়া হয়েছে। এখন বর্তমানে হাতের অবস্থা, হাতের ভিতরে রড একটা ঢুকানো আছে, রডের উপরে হাত খাড়া আছে। আমি কোম্পানিতে চাকরি করতাম, বয়স আমার 16। আমি কোম্পানির দিন আমার বন্ধ ছিল, তখন আমি বাড়িতে ছিলাম। বাড়িতে নিয়ে বাইরে গেছি, বাইরে গিয়া এখন শুনছি আন্দোলন। আমি আন্দোলনে গেছি, আরও আমার মতন ভাইয়াইন গেছে। আমি গেছি ছাত্রদের লগে গিয়া, আমি গুল্লিটা গাইছি ব্রিটিশ স্কুলে। এই জায়গায় আমার ডায়েট দরিয়া ডায়েট মারিচ্ছে, আমি লগালগ ভরি গেছি। পড়িয়া তো বাদে আমি আর কিছু কইতাম পারি না, আমার কি তো না হওয়ার। আমাদের স্কুলের ছাত্রদের সঙ্গে আমিও আন্দোলনও গেছিলাম, গিয়া আমি গুলি খাইছি, আমার পায়ে গুলি করছে, এরপরে শরীরে গুলি করছে। কতটা বা করছে আমার 6টা রয়েছে ভিতরে, আমার বুকে পুলিশ 34টা গুলি করছে। এটা কষ্ট লাগছে যে আমার বাংলাদেশে অনেক মানুষের উপরে নির্যাতন করে শেখ হাসিনায়, আর মানুষের উপরে যে অত্যাচার চলছে এটা সহ্য হয়েছে না। 4 তারিখ প্রায় 10টা সাড়ে 10টার দিকে আমার বন্ধুদের সাথে মিছিলে অংশগ্রহণ করি। তারপরে পুরাতন বাস স্ট্যান্ড আমরা পুলিশের সাথে পাল্টা দাওয়া করছি। পরে প্রায় 12টার দিকে পুলিশে আমাকে আলপিনগরের রাস্তার দিকে দৌড়ায় নিয়ে এক বাড়ির ভিতরে, গ্যারেজের ভিতরে আমি লুকাইছি। বাদে খালেদ, যে ওসে খালেদ, সে আমার পাওয়ার মাঝে বন্দুক টেকাইয়া ডাইরেক্ট শটগান দিয়ে গুলি করছে। বর্তমানে আমার পাও গেছে, এটা জানা শেখ হাসিনা তো আমরা পালাই জয় করতে পারছি। স্বৈরাচারী বাকছে, শেখ হাসিনা বাকছে, এটাই আমরা বেশি আনন্দিত। আমি 19 জুলাই প্রথম আন্দোলনে অংশগ্রহণ করি। তারপর ধরেন আমাদের এই বড়বাজারে এই ছাত্রদের ওপর গুলাগুলি হয়েছে। 19 জুলাই 2024-এ অনেকে সিটাগুলি করেছে, অনেক আহত হয়েছে। সে সময় কেউ নিহত হয়নি। 5 তারিখ ছাত্র ভাইরা মিলে এই থানাতে গিয়েছিল, মানে থানার দিকে মানে মিছিল গিয়েছিল। তারপর পুলিশে আমাদের এদিকে, মানে আমরা কিন্তু থানাতে ঘেরাও করার জন্য গেছিলাম না,
তারা আমাদের না বুঝে গুলি করেছে। প্রায় এই সময় প্রথমেই 2 লাইন বুলেট দিছে, একজনকে মারার পরে আমরা কয়েকজনে মিলে তাকে হসপিটালের দিকে পাঠাই। আনাজকে গুলি করার পরে গেছিলাম তাকে এদিকে আনার জন্য। আনার পরে ধরেন একটা মিছিল দিয়ে আমরা সবাই মিলে থানার ভিতরে যাই। আমরা গেছিলাম তাদের উদ্ধারের জন্য, আমরা তাদের আক্রমণের জন্য যাইনি। যাওয়ার পরে তারা আমাদেরকে না বুঝে গুলি করেছে, 3 জনকে। আমাকে করেছে এই ঘন্টার উপরে গুলি করার পরে এই জায়গায় ছানাগুড় হাড্ডি ভেঙে গেছে। তারপরে এখান থেকে ভাঙার পরে এই জায়গার থেকে হাড্ডি নিয়ে বরাট করা হয়েছে। এখন এই জায়গা অল্প কিছু লাগেছে আর এই জায়গা রয়েছে। বানিয়াচঙ্গের মধ্যে সবচেয়ে লাস্টে আমি গুলি খেয়েছি। সবাই হারতে পারে, চলতে পারে, কিন্তু আমি এখন হারতে পারি না। মানে আমার কাছে তো লাগছিল দিল্লাইন আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন এটা। ধরেন আমার অনেক আশা ছিল আমার পরিবারকে নিয়ে আমি কিছু করবো। আমি চেয়েছিলাম আমি একজন ভালো ফুটবলার হতে, কিন্তু আমি নিজের দেশের জন্য করেছি। আমি চাই আমার এই কৃতজ্ঞতা যেন দেশের মানুষ ধরে রাখতে পারে। হাত দিয়া আমার এক নাতিন রে ফাটাইছি, কইছি তোর মামারে দেখো মাছ কিনিয়া দিয়া দিত। মাছ কিনিয়া দিয়া ফোন দিছে, ফোন দেখো মাই তুমি রান্ধো আমি আইতেছি। এরপরে আমি রান্দা বইছি, একটা বন্দুকের গুলির আওয়াজ শুনছি। যেই আওয়াজ শুনছি আমার বাসুরের দ্বারও গেছি, গিয়া কই বর মাইজম ভাই নয়ন দি আয় না, কিতা গুলির আওয়াজ শোনা যা। কই কিতা মাতস? আমি কব দৌড়িয়া গেছে, গিয়া মোবাইল দিয়ে ফোন দিতে মনে 20টা ফোন দিয়ে আমার ভূতে ফোনও ধরে না গতিকে ওহন আমি কিতা করছি রান্না বান্না ফালাইয়া তো ইয়া চেয়ারম্যানের অফিসের এখানে আইসি, আইয়া দেখি আমার ভূতে নিশুট এখানে তোবা 2-3 লাগবো তোমার ভূতে মিছিল দেখো, তোমার ভূত মিছিলের সাথে গেছি। আমি তো এই দুনিয়ার মাঝে একা হয়ে গেছি, আমার স্বামী নাই, আমার ভূত না। আমরা সবসময় বলতো যে এগুলো আন্দোলন হইতেছে, আমি বলতাম সবসময় আন্দোলন হয়, তুমি কোথাও জানো, তুমি ছোটো মানুষ, বড়রা আন্দোলন করতেছে। তখন বলে যে যেহেতু এটা বৈষম্য বিরোধী আন্দোলন, তোমরা পড়ালেখা করতেছো, ভবিষ্যতে তোমরা যখন চাকরি করবা তখন এটাই তোমাদের উপর এটা এফেক্ট করবে। তাই জন্য আমাদের সবারই আন্দোলনে যাওয়া লাগবে। যেদিন যায় সেদিন আমরা বলে যায় নাই, আমাদের কাউরেই বলে যায় নাই। যেদিন সরকার পতন হয় ফ্যাসিস্ট হাসিনা, সেদিন 12টার দিকে সরকার পতন হয়। আমরা একদিকে শুনি যে শেখ হাসিনা পালিয়ে গেছে দেশ থেকে, আর একদিকে শুনি যে আমার ভাই মারা গেছে, সে আর নাই। বুকের বাঁ পাশে তার গুলিটা লাগছে, পিছন দিয়ে বের হয়ে গেছে। 18 বছরের বসালি পড়ছিল আমার ছেলেটা। বাবার একদিন হয় দাও দাও করে আগুন বাড়ে, আগুন তো আর কমে না রে বাবা। আমরা ভালোবেসে বিয়ে করছিলাম, পরিবারে কেউ মানে নাই, আমরা আলাদা বাসা ভাড়া করে থাকছি। 5ই আগস্ট যেদিন আন্দোলন হইতো, খুঁজে আজকে আন্দোলন হইব, কাজে আমি যাইতাম না। আমি শুনে অনেক খুশি হয়েছি, বাসার থাকবেন। প্রায় 2 হইব, এই সময় আমার আম্মু আর আমার ভাই, ছোটো ভাই বাসাত গেছে। আমি আর দিকেও আমি দৌড়ে বাইরেছি, কারণ আমি যাওয়ার পরে একদিন এরা আমার সাথে যোগাযোগ করছে না। এখন কেন এরা আইলো, আমি দৌড়ে বাইরে কই কিতা এমনি আমার ছোটো আমার আঞ্জুমান দিল কাকু ভাইয়া মরে গেছি গে। এগুলো শুনে আমি বিশ্বাস করছিলাম, কই না আমার কইছে না আন্দোলনে যাইতেন না, তো এখানে তোরা আমার মিশা কথা কস, আমার বাইক নিবার লেগে আমি যেতাম না। কই আমি খান দেওয়ার পরে আনছি না আমার বাবার বাড়ি, টানার পরে তো শুনি ওই মরে গেছি গে। গুলিটা লাগছে গলার বাম পাশে দেয়, গুলিটা ঢুকে পেটের ভিতরে গেছি গে। আওয়ামী লীগের দূষণের কারণে আর আমার ছেলে ও মরে যাবে দেখে না, মুগ্ধ আর ওই আবু সুহানের কথা বুঝিয়ে সিধা উতালা হয়েছে। এখন আমরা দুনিয়া থেকে তাড়াতাম দেশের জন্য জীবন দিমু, জীবন দেলাইমু, আর জীবনটাকে কি তাড়াতাম। উনি রং মিস্ত্রি কাজ করতেন, উনি ওই কুমিল্লা কাজ করতেন। আন্দোলনের আগে মাত্র 3 দিন আগে বাড়িতে আসছে। 5 আগস্টে উনি থানার সামনে মিছিলে গেছিলেন, মিছিলে গিয়ে উনি শহীদ হয়েছেন। যখন যায় যে সালমার আম্মা যে কিতা আজকে এখানেও মিছিল আন্দোলন হইব, আমি যাই সালমার আম্মা, আমি কই তুমি যাইতাছো, আমরা এই বয়স হয়ে ফেলে এখন ইনশাল্লাহ আল্লাহর যদি দয়া হয় ফিরে আইব ইনশাল্লাহ। যখন পর্যন্ত গিয়েছেন মিছিল সালমার আম্মা, আমি যদি না হয়
যদি আল্লাহর হুকুম হয়, যদি না হয় তো আমার সন্তানটারে তুমি যতটুকু ভালো দিয়ে রাখতো এবার কয়ে গেছেন। যখন বাইক যাওয়ার মতো এমন কষ্ট মানুষের আরো নেওয়ার সময় যাওয়া কি যে করবো, আমার এক ছেলে দুই মেয়ে রেখেছে। আমিও যাইমো আন্দোলন, আমি কই তুমি কেন যাইতা, কারণ আমার দুই ফুলারে লই আমি যাইমু গা, কত আমার কত বুক খালি হইতাছে, আমরা কেন করে বইয়ে থাকতাম। আমি কই তুমি যে কও তোমার দুইটা ফুলা কি যুদ্ধের যুগ হয়ে গেছে, আর হ্যাঁ বাপ চাষা হলো দি খুললে তা বাড়িতে, তুমি কেন কয়রারে লই যেতা যুদ্ধ। কয় না বাপ চাষা না তাহে আমার দুই ফুলারে আমি শহীদের হাতত নাম লেহাই দিম। আমি ভাতের মাঠটা ডালতা পারছি না, আর আমি মোবাইল লইয়া গেছিলাম সাথে, ফোন দিছি 3-4 বার রিং হইতে হইতে ফোন কাটতে ফোন আর রিসিভ করেন না। হ্যাঁ মোটরসাইকেল দিয়ে লই আইছে, গুলি হাইছেন যেমনি মাথার পিছিয়ে যত বড় মত হয়েছে এই জায়গা ডুলা হইয়া বাইরেছে, ফাওয়ের মাঝে গুলি হাইছে, জায়গাতেই মারা গেছে, হসপিটাল লইয়া গেছে, আর মৃত অবস্থায় হই। শহীদ হয়েছেন 4 আগস্ট তাইন হসপিটাল থাকি বাড়িতে আওয়ার পথে। তো সামনে অন্য ছাত্র সাধারণ মানুষে পুলিশ বিজিবিরে ইটা ইটো করছেন পিছন থাকি, আর তাইন সামনে উবানো আসলা, তখন পুলিশে বিজিবিয়ে গুলি চালাইছে, তাই জায়গাত ঘটনাস্থলে মারা গেছে। আমার আব্বা মারা যাওয়ার 8 বছর পরে ও বড় ভাই আসলে আমরার মাথার উপরের ছাদ, কিন্তু আজকে ওই বড় ভাই হারানির পরে এখনো পর্যন্ত 7 মাস হয়ে গেছে, আমরা কোনো আসামিগুলার কোনো রেজাল্ট পাইছি না, আসামিগুলার ধরা হয়েছে না। সেও ছাত্র আলিয়া মাদ্রাসাত লেখাপড়া করতো। 5 আগস্ট একদল ছাত্ররা তোমার গেছে একটু থানার দিকে, যাওয়ার পরে পুলিশে এলোপাতারি গুলি চালাইছে। কিছুক্ষণ পরেই শোনা যায় যে আমার ভাইয়া গুলি হাইলিছে আন্দোলনের অবস্থায়। আমার কাছে মনে হইতে হয় না, আমার পুত মারার পরে মাথার ধরছিল, মাথার ধরইছে আর না, বাজার দিল, বাজারের ব্যাগটা তুই গেছিল বাইরে জায়গা বলে, আমি কইছি যাইস না রে আনাস সাবধান, মাই তা তুই এরপরে ফোন দিছে আনাস কই, আমি কই কইছে লামা তোমা তুই কইয়া তো বাইরেছিল, আর গর হয়েছে না। ওই যে বেলা আমার ভূতের গুলি হাইছিল, ওই বেলা আমার কলজার মাঝে বুঝা যা কেলা আর মেয়েটা ধরছে, ওই বেলা আমি কই আমার জানটা এখানে তা করে আলি দৌড়ি। আমার অনুরোধ তোমরা আমার হত্যাকারী বিচার। অবশ্যই ফ্যাসিস্ট হাসিনার দূষণরা মারছে, আমরা অবশ্যই এর বিচার চাই। আমি চাই আমার ছেলের হত্যার বিচার। আমি আমার মন থেকেও কই আর আমার এগুলা বিচার চাই। এতগুলা মানুষ জন্য আমরা মারা গেছে, 7 জন মানুষ মারা গেছে, এত মানুষ ইনজুরি হয়েছে, তার তো বিচার চাই আমি। হাসিনা যদি হুকুম না দিও তাহলে কিংবা অতটা মানুষ কোনো মরে, হাসিনার আমরা বিচার চাই। আমি আমার স্বামী হারা হয়েছে, আমার সন্তানরা পিতা হারা হয়েছে, আমার সন্তানরা দেহার মতো কেউ নাই, আমি এটা বিচার চাই। সবগুলার বিচার চাই আমি, আমার ঘটনারও আমি বিচার চাই। বিচার আমি চাই যে বিনা অপরাধে বিনা দোষে গেলে এরকম নির্দোষ হতে প্রাণ যাইতো। অবশ্যই বিচার চাই আমরা, হাসিনা ফাঁসি হোক। আমি রক্তর বদলে রক্ত চাই, আমার স্বামীর যে মারছে আমি হিউনিরে বাইর করতাম চাই, বাইর করে আমি শাস্তি দিতাম চাই। পুলিশ আমাকে গুলি করেছে, তাই আমি বিচার চাই। শেখ হাসিনা পালিয়ে গেছে। এই শেখ হাসিনার কারণে প্রত্যেকের ঘরে ঘরে আজকে কেউর মা হারাইছে, কেউর বোন হারাইছে, কেউর ভাই হারাইছে। এই বেদনাটা যেন আর না হয়। যারা দোষ করে সবাই, যারা এখানে জড়িত আছে সবাই শাস্তি পেতে হবে। যে অর্ডার দিচ্ছেন হাসিনা তানোর বিচার আমি চাইলাম। সারা বাংলাদেশে তো হাজার হাজার মানুষ মারা গেছে, আমরা এটা সুষ্ঠু বিচার চাই। তখন যে এটা করছে এর বিচার হইতো আমরা চাই। ছাত্র জনতার পক্ষ থেকে আমি সরকারের কাছে একটাই আকুল আবেদন চাচ্ছি, এই ফ্যাসিস্ট সরকারের বিচার আমরা চাচ্ছি আমাদের দেশে। কতজনের মৃত্যুর বিচার আমি চাইবো? এক ফাঁসি, ওনাকে বারবার ফাঁসির কাজটা ঝুলানো হোক, বারবার ওনাকে ফাঁসি দেওয়া হোক।